আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন বিষয়টায় আমি কথা বলছি বা কথা বলবো। তো সেই মূল বিষয়টা যাওয়ার আগে আপনাদেরকে আজকের দিনের আর দুটো দুঃখজনক ঘটনা বলি। তার একটা, প্রথমটা হচ্ছে যে নরসিংদীতে বন্ধ গ্যারেজের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হলে চন্দন ভৌমিক নামে এক যুবক নিহত হয়। আর সেখানে পুলিশ কোনো তদন্ত করা ছাড়া বা কোনো কিছু করা ছাড়াই বলে দেয় যে আগুন ধরানো ব্যক্তি মানসিক প্রতিবন্ধী, সন্দেহ পুলিশের। মানে যে আগুন ধরিয়েছে সে লোক মানসিক প্রতিবন্ধী। এবং অপরটা হচ্ছে যে তাও সেম আরেকটা ঘটনা, নরসিংদী কারাগারে হিন্দু যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের, এবং কারা কর্তৃপক্ষ বলছে এটাই স্বাভাবিক, এখানে কোনো নির্যাতন করা হয়নি। এখন দেখেন, ওই যে বলল প্রথমটা যে যেহেতু দুইটাই হিন্দু যুবক, এর আগেও হিন্দু নিধনের কারণে প্রচুর প্রবলেম হয়ে গেছে, ইন্টারন্যাশনালি এটা ছড়িয়ে গেছে। সুতরাং এখন যে হিন্দু যুবকটা মারা গেছে, ওই যে আগুন ধরিয়ে দিয়ে বলা হচ্ছে যেই লোক করছে সে মানসিক প্রতিবন্ধী। সারা বিশ্বে একটা জিনিস খেয়াল করেন, যখন কোনো অকারেন্স হয়, মানে কাউকে মারছে, ধরছে, গুলি করে দেয় বিভিন্ন জায়গায়, তখন বলা হয় যে ওই লোকের নাম, ও যদি মানসিক অসুস্থ থাকে, যদি শুধু দেখে যে নাম আছে মোহাম্মদ, মানে যেমন ধরেন আমার নামে রাশেদ হায়দার, এই তো মুসলিম নাম, এ তো মুসলিম, তখনই একটা প্রচার চালানো, আরে এই লোক গুলি করার আগে আল্লাহু আকবার বলে করছে। আবার যদি সেই ঘটনাটাই কোনো খ্রিস্টান ঘটায়, তখন আগে ভাগে বলা হয় যে ও মানসিক বিকারগ্রস্ত ছিল, মানে সেভ করার জন্য। তো এখনকার বর্তমান পুলিশ প্রশাসন বা এই অবৈধ গভর্নমেন্ট, তারা সারা বিশ্বে যখন জানে যে হিন্দু নিধন হচ্ছে, এবং একই দিনে দুইটা হিন্দু নিধন, এই দুটোটা হিন্দু নিধন যে এটাও আবার সারা ওয়ার্ল্ডে যাবে, তা আগে ভাগে বলে দিচ্ছে ভাই এই হিন্দু নিধন, এটা আসলে যে লোক এটা করছে আমরা মনে হয় যে এ মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি, সুতরাং তাকে নিয়ে এই বিষয়ে আর কোনো আগানো যায় না। এটাই হচ্ছে মূল কাহিনী এই মুহূর্তে যা বলছে। আরেকটা দেখেছেন আপনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আজকে প্রচন্ড খেপেছে, কারণ হচ্ছে জামাতের এক নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন মদ, গাঁজা এবং বেশ্যার আড্ডা ছিল, মানে 54 বছর ধরে, 54 বছর না, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত না, সরি, এই সাদিক কাইম আসার আগ পর্যন্ত এটা বেশ্যার আড্ডাখানা ছিল বলে এটা মতামত। এরপরেই এখন মেয়েরা খেপেছে, সেটার ভিডিও আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। তবে বলবো যে এখন আমার এই আপ্পীরা, আপনারা কি বুঝছেন যে এই জামাত ইসলাম যে কি জিনিস, সেটা আপনারা যদি এতদিন নাও বুঝে থাকেন, আস্তে আস্তে বুঝবেন, আরও বুঝবেন। কারণ এই মাত্র আপনাদেরকে বলা হচ্ছে বেশ্যা, কয়দিন পরে আপনাদেরকে গনিমতের মাল, এরপরে আপনাদেরকে বোরকা পরাতে বাধ্য, আবার দৌড়া মারতেও বাধ্য করবেন। এটা আপনারা মনে রাখেন এই কথাটা। এখন আসি সেই কথায় যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন, যে আমি বলেছি যে আওয়ামী লীগ কি সবকিছুর দায় নিবে কিনা। তার মানে আপনারা যদি না দেখেন, যে আমার পেছনে যে ব্যানার যেটা আছে সেটা সেম নিউজের ব্যানার, এবং আমি আপনাদেরকে পাশের ব্যানারটাও তুলে দিচ্ছি, যেটা আজকের পত্রিকার নিউজ। সেখানে কি বলেছে, ইত্তেফাকের নিউজ দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে। তার মানে আওয়ামী লীগকে যে কোনো সহিংসতা, মানে ইলেকশনের সময় যে কোনো অকারেন্স, যে কোনো গন্ডগোলের দায় আওয়ামী লীগকে নিতে হবে। তো আসুন এই বিষয়টা আসলে একটু পেছনের দিকে যাই, 2-4 দিন আগে, যে 2 দিন আগে রাশিয়ার এফএসবি একটা গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। সেখানে বলা হয়েছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদি কমান্ডারদের নেতৃত্বে বিশেষভাবে প্রশিক্ষিত কিছু রোহিঙ্গাকে ব্যবহার করে দেশের প্রায় প্রতিটি উপজেলায় সশস্ত্র হামলার মাধ্যমে নির্বাচন বানচালের একটা পরিকল্পনা আছে। তারা সবচেয়ে আশঙ্কা করছে এই সহিংসতার দায় আগে ভাগে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার ছক নাকি আঁকা হচ্ছে, মানে আগে ভাগে। রাশিয়ান গোয়েন্দা সংস্থা এটা আগেই বলছে, যেটা আপনারা জানেন বর্তমানে
ইন্ডিয়ান র আছে, রাশিয়ার কেজিবি আছে, তারপরে আপনার মোসাদ আছে, টার্কির এম আছে, এরপরে পাক্কারা আছে, সবাই তো আছে এখন, সিআইএ আছে। আমাদের দেশ তো, দেশের এই ভূখণ্ড তো এখন সব বিভিন্ন বিশ্বের প্রতিষ্ঠিত গোয়েন্দা সংস্থা দিয়ে ভর্তি। হ্যাঁ, রাশিয়ার গোয়েন্দারা আগেই বলেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আবার একই সময় সেম খবরের আরেকটা খবর বের করেছিল ডিজিএফআই থেকে, একটা গোয়েন্দা সতর্কতা ফাঁস হয়েছে, যেটার মধ্যে আছে রোহিঙ্গা শিবিরগুলিতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে, আমাদের চট্টগ্রাম অঞ্চলে, টেকনাফ, কক্সবাজার ওইদিকে। এই সব খবর যখন মোটামুটি আস্তে 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 এক কান দুকান হচ্ছে, এই সময় ইউনূস সরকারের হয়ে একটা বিবৃতি আসে। আর সেই বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মানে উপদেষ্টা আর কি, উনি সেখানে বিবৃতি যেটা দিয়েছেন তার ভাষা তো আপনারা এই যে পেপারে দেখছেনই, যে উনি আগে ভাগে থেকেই সমস্ত নির্বাচনের যত গন্ডগোল সবকিছুর দায়ভার আওয়ামী লীগকে দেওয়ার কথা সরাসরি বলেছে। মানে ঘটনা হচ্ছে যে কোনো কিছু ঘটবে, এখানে কোনো দোষ পৃথিবীর কারণেই আওয়ামী লীগের। ধরেন এখন বিএনপি, জামাত বা এই উপদেষ্টাদের ফ্যামিলির কারো যদি বাচ্চা হয়, সেটাও আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দোষ দিবে যে ওরাই হয়তো ডট ডট কিছু করে দিয়ে বাচ্চা কাচ্চা করছে। এখন আমার যেই প্রশ্ন, যদি সরকার সত্যি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে আগেই দোষ চাপানোর দরকার কি? নির্বাচন হোক, কে গন্ডগোল করে সবার হাতে মোবাইল আছে, ছবি উঠে যাবে, ফটো উঠে যাবে, কারা করছে সেটা দেখা যাবে, আওয়ামী লীগ কেন? নাকি এটা আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখছেন, ব্যাখ্যা দিয়ে রাখবেন যে হ্যাঁ আমরা আগেই বলেছিলাম আওয়ামী লীগ এটা করতে পারে, আওয়ামী লীগ এটা করবে। আর এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা যেটা অন্য আর কেউ করে কিনা আমি জানি না, বা করেছে কিনাও জানি না, তবে আমার কাছে যেটা, সেটা হচ্ছে এই কথা, এই যে আওয়ামী লীগের উপরে সমস্ত দৌড় যাবে বা নির্বাচনী সহিংসতা হলে এটার দায় আওয়ামী লীগকে নিতে হবে, মানে আওয়ামী লীগই এটা করাবে, এরকম যখন কথা, এটা পররাষ্ট্র উপদেষ্টা কেন বলবেন? এইটা তো বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ বাংলাদেশের তো যে কোনো কেওয়াস, পুলিশি কেওয়াস, এটা বলবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আর্মি কেওয়াস, ডিফেন্সের অন্য কেওয়াস, সেটা বলবেন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা হলো বৈদেশিক কাজে, ভিসা হয় না কেন, রেমিটেন্স আসে না কেন, এই যারা বিদেশ আছে তাদের প্রবলেম কি, কেন কোনো চুক্তি, এগুলা নিয়ে কথা হলো পররাষ্ট্র উপদেষ্টা। তো সেই জায়গায় উনি ওই কাজ বাদ দিয়া উনাকে কে বলেছেন যে এই কাজে? এখানে কি এখন আপনার একটু সন্দেহ হয় না? একটু চিন্তা করে দেখেন যে সামান্যতম আপনি যদি চিন্তা করেন যে যেটা বলার কথা আপনার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই কথাটা হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় কেন বলছে, বা এর পেছনে আসলে মূলত কারণটা কি, এইটাকে খাতিয়ে দেখতে হবে। এখন দেখেন, এটা সব মিলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার 23 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা দিল্লিতে একটা প্রেস কনফারেন্সে উনি ওনার কথা বলেছেন, এবং উনি যেটা বলেছেন, আই এম শেখ হাসিনা, যেটা বলেছিলেন বিভিন্ন সব বড় বড় নেতারা যেভাবে বলছেন, ওইভাবেই উনি কথাটা বলছেন, আই এম শেখ হাসিনা। জনগণের উদ্দেশ্যে উনি বলেছেন, বাংলাদেশের জনগণ, ইন্টারন্যাশনাল জনগণের উদ্দেশ্যেও বলেছেন কিছু বোঝার জন্য। এই কথাটার পরেই হঠাৎ করে সরকারের মধ্যে মনে হয় ভীতি শুরু হয়ে গেছে, যেখানে দেখেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন যারাই আছে, আমরা সকলে প্রচার চালাচ্ছি যে আমরা ভোট কেন্দ্রেই যাব না, যেই ব্যালেটে নৌকা নেই সেখানে আমরা ভোট দিব না। আপনারা জানেন যে এই কথাটাই আমরা বারবার বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বলেছেন যে কেউ ভোট কেন্দ্রে যাবে না, ভোট কেন্দ্রে যাওয়া মানে 400 গজের ভেতরেও আমরা কেউ যাব না। আর আমরা যাবো কি, গেলেই তো মারবেন, গেলেই তো মব। সুতরাং আমাদের নেতাকর্মীরা, সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না, আমরা কোনো মিছিল মিটিংয়ে যাবো না, কোথাও আমরা নিরাপদ দূরত্বে দাঁড়ায় থেকে দেখবো যে তোরা মারামারি করে মর, আমরা দেখি। সেইখানে আমাদের উপরে দায় চাপানো হবে। যদি আজকে আমাদের নেত্রী যদি বলতো যে এই ভোটকে প্রতিহত করা হবে, তাহলে একটা কথা ছিল। যেমন 15 ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলতে পারেন যে সেই দিন আমাদেরকে প্রতিহত করার কথা বলা হয়েছিল। সেই সময় আমরা সারা বাংলাদেশের ম্যাক্সিমাম ভোট কেন্দ্র আগের দিন রাতেই জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছিলাম, দৌড়ের উপর ছিল। এইবার তো নেত্রী তো সেটা বলে নাই, নেত্রী বলছে যে
যে ব্যালেটে নৌকা নাই, নো ভোট, নো ভোট, মানে আমরা দিব না। বিএনপি, জামাত, এনসিপি সবাই এখন আমাদেরকে তেল মালিশ করতেছেন যে আপনারা আমাদের ভাই, এখন আমাদের নেত্রীকে আপা, আপনার দলের নেতা কর্মীরাদেরকে আমরা দেখে রাখবো, এইসব বলে বলে আপনারা ডাকতেছেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে জামাত নেতা অমুক তমুকেরা সবাই ডাকতেছেন না, এখন তো আওয়ামী লীগের আব্বা আব্বাও ডাকতেছেন, এরপরও নিতে পারতেছেন না। এর ভেতরে আবার আজকে কি বললেন যে নির্বাচনী সহিংসতায় যা হবে সব। তার মানে হচ্ছে কি জানেন, ওই যে আপনাদের বারবার বলছিলাম আমরা যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে না, নির্বাচনের আগে বিশেষভাবে মেসাকার, বিশেষভাবে মেসাকার করবে যাতে ইলেকশন না হয়। এবং ওই যা বললাম এফএসবির যে রিপোর্টটা, সেটাতে দেখেন জামাত 180টা আসনকে টার্গেট করে ওদের প্রায় 20,000 সুশিক্ষিত সিরাজুস সালেহীন গ্রুপ, এই গ্রুপ একটা গ্রুপ তৈরি করা হয়েছে, যেটার প্রশিক্ষণ গত 17 মাসে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভেতরে পাহাড়ের ভিতরে জোব্রা গ্রামে হয়েছে এদের প্রশিক্ষণ। আর এই 20,000 এরা ফুলফিল সোলজার। যা বলা হয়েছে যে এই 20,000 তাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে ইলেকশনের দিন 180টা ভোট কেন্দ্র, এবং এক একটা গ্রুপ এইখানের মধ্যে আপনার নাকি এরা টোটাল আপনার 60টা গ্রুপ করবে, 60টা গ্রুপ, প্রতিটা গ্রুপ 3টা আসনের দায়িত্বে থাকবে। তো স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে আর্মি সেনাবাহিনী যেরকম যায় ওরা ওইরকম, ওরা সারাদিন ঘুরতে থাকবে যেখানেই দরকার, মানে যেখানে কেন্দ্র দখলের দরকার সেখানে কেন্দ্র দখল, বাকি তো আছেই। এরপরে ঢাকা আর চট্টগ্রাম, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের যে আসনগুলো আছে, ঢাকার 20টা, চিটাঙের 10টা, এগুলো সব এরা নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে ওদের প্ল্যান। অলরেডি আমরা জানি যে 20,000 সিরাজুস সালেহীন বাহিনী আছে। এছাড়াও পাকিস্তান থেকে গত 15 দিনে প্রায় 70 জনের মতন প্রশিক্ষিত জঙ্গিয়া অলরেডি আছে। এছাড়া আইএস, সে পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকজন তো গিজ করছে, এরা সব নির্বাচনে যে করে হোক জামাত যাওয়ার জন্য বা গন্ডগোল লাগানোর টোটাল প্ল্যান ওরা করে রাখছে। সেটা আওয়ামী লীগের জড়াও কেন? এখন আমার প্রশ্ন হচ্ছে ওটা যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা পররাষ্ট্র কেন বললো? আর দ্বিতীয় কথা, যেখানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না, নো ভোট নো ব্যালটে আছে, আমরা নো ব্যালট নো ভোট নো ভোট, ব্যালটে নৌকা নাই, আমরা কেন্দ্রে যাব না, আমাদের দরকারও নাই, আমরা ঘরে থাকবো, তারপরও কেন আওয়ামী লীগের উপর দোষ চাপানো হবে? গণভোটে হ্যাঁ জিতলে আমাদের সংবিধানের কি হবে, এই প্রসঙ্গটি নিয়ে বেশি বেশি করে আলাপ করা প্রয়োজন। এটি নিয়ে আজকে বিবিসি বাংলাও একটি স্টোরি করেছে, যেটির শিরোনাম গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়। বিবিসির সেই স্টোরির আলোকে আপনাদের সামনে কথা বলতে চাইছি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। এই দিন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দেবেন সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র 4টি বিষয়ের লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবেন ভোটাররা। গত বেশ কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ হতে সারা দেশে গণভোট নিয়ে প্রচার শুরু করে সরকার। প্রথমে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র গণভোট নিয়ে নিরপেক্ষ অবস্থান থেকে প্রচার শুরু করে, পরে অবশ্য সেই খোলস থেকে বেরিয়ে এসে সরাসরি গণভোটের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু করে তারা। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ নিয়ে রেডিও টেলিভিশনে প্রচারের জন্য একটি ভিডিও বার্তাও দেন, যেখানে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। সংস্কার কমিশনের রিপোর্টে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর গণভোটে মোট 84টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে 47টি প্রস্তাবনা সাংবিধানিক এবং 37টি সাধারণ আইন
বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার কথাও জানিয়েছে সরকার। গণভোটের 84টি সংস্কার প্রস্তাব থাকলেও এর মধ্যে কোনোটিতে বিএনপি, কোনোটিতে জামাত সহ অন্য রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে। প্রথমে প্রস্তাবনা ছিল যে যেসব প্রশ্নে যে রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে সেই দল ক্ষমতায় গেলে ওই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না। তবে শেষ পর্যন্ত এই নিয়ে সমাধানে ব্যর্থ হয়ে গণভোটের সিদ্ধান্ত নেয় সরকার। গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদে এই 84টা ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে, আর যদি না জয় পায় তাহলে জুলাই সনদই কার্যকর হবে না। গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদ 270 দিন বা 9 মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে। না করলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংবিধান সংশোধনের বিল পাস বলে গণ্য করা হবে। সরকার গণভোটের ব্যালটে যে 4টি বিষয় যুক্ত করেছে তাতে ভোটারদের অনেকের পক্ষে বোঝা সম্ভব নয় আসলে গণভোট হ্যাঁ দিলে কি কি পরিবর্তন পাবেন আর না দিলে কোন কোন পরিবর্তন আসবে না। ভাষা, জাতি ও মৌলিক সংস্কার প্রস্তাবে সংস্কার আনা হয়েছে। বাংলাদেশে বিদ্যমান সংবিধানে বাংলা ছাড়া অন্য ভাষার স্বীকৃতি নেই। তবে জুলাই সনদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। বাংলাদেশের নাগরিকরা এতদিন বাংলাদেশি জাতি হিসেবে পরিচিত হলেও সংস্কারের পর পরিচয় হবে বাংলাদেশি। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে, প্রয়োজন নেই গণভোটেরও। তবে জুলাই সনদে বলা হয়েছে সংবিধান সংশোধনে সংসদের নিম্নকক্ষে 2/3 এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। অন্যদিকে সংবিধানের প্রস্তাবনা 8, 48, 56 এবং 142 অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে। বর্তমান সংবিধানের 7 এর ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান ছিল, জুলাই সনদে সেটি বিলুপ্ত করা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ বর্তমান সংবিধানের মূলনীতি। তবে গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। বাংলাদেশের বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। জুলাই সনদে সেই অনুচ্ছেদ যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। সংবিধানে বর্তমানে 22টি মৌলিক অধিকার রয়েছে, তবে জুলাই সনদে যুক্ত করা হয়েছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি। জুলাই সনদে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথাও বলা হয়েছে। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। এর ফলে মৌলিক অধিকার স্থগিত হয়। সনদে নতুন যে প্রস্তাবনা আনা হয়েছে তাতে বলা হয়েছে জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। সেই সভায় বিরোধী দলীয় নেতা, উপনেতা উপস্থিত থাকতে হবে। অন্যদিকে জরুরি অবস্থার সময় সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার সমূহ খর্ব করা যাবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে। এই ভোট দিতে হয় প্রকাশ্যে। জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন বর্তমান সংবিধান অনুযায়ী। জুলাই সনদ বাস্তবায়নের পর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি। যদিও এই প্রস্তাবে ভিন্ন মত ছিল বিএনপির। রাষ্ট্রপতিকে অভিশংসন করতে 2/3 সংসদ সদস্যের ভোট প্রয়োজন হয় বিদ্যমান সংবিধানে। জুলাই সনদে সেখানে সংসদের উভয় কক্ষের বিষয়টি যুক্ত করা হয়েছে, অর্থাৎ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ 2 কক্ষের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। আগে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন রাষ্ট্রপতি।
জুলাই সনদে বলা হয়েছে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। 2008 সালে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে 4 বার শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রী পদের মেয়াদ ছিল না, তবে জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। অন্যদিকে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারেন, তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত জানিয়েছিল বিএনপি সহ 5টি দল। সংসদ নির্বাচন ও সরকার ব্যবস্থা সম্পর্কেও এই জুলাই সনদে বলা হয়েছে বাংলাদেশের বিদ্যমান সংবিধানে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকলেও এবার জুলাই সনদে সেটি দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে উচ্চ কক্ষের সদস্য সংখ্যা হবে 100 জন। এক্ষেত্রে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই উচ্চ কক্ষে আসন বন্টন করা হবে বলেও জুলাই সনদে বলা হয়েছে। দেশের জাতীয় সংসদে বর্তমানে নারীদের সংরক্ষিত আসন রয়েছে 50টি। এটি বাড়ানোর কোনো কথা বলা নেই বিদ্যমান সংবিধানে, সেটি ক্রমান্বয়ে 100তে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে জুলাই সনদে। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকে নির্বাচিত হয়ে থাকেন। গণভোটে সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয়। তবে জুলাই সনদে বলা হয়েছে বাজেট ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এতদিন বিদেশের সঙ্গে সরকারের কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমতির প্রয়োজন হতো না, তবে জুলাই সনদে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষে তা অনুমোদন করতে হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব থাকলেও গণভোটে জুলাই সনদ পাশ হলে একক কর্তৃত্ব হারাবে ইসি। তখন ইসির সাথে বিশেষজ্ঞ কমিটিও এই দায়িত্ব পালন করবে। এর আগে নানা নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থাকলেও এর নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে। জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে। জুলাই সনদে আইন ও বিচার ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনার কথা বলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের 95 অনুচ্ছেদ সংশোধন করা হবে। সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন, তবে জুলাই সনদের এই অংশে বলা হয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে আপিল বিভাগ থেকে। আপিল বিভাগের বিচারক সংখ্যা সরকার নির্ধারণ করার কথা আছে বিদ্যমান সংবিধানে, তবে জুলাই সনদে বলা হয়েছে প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে বিচারকের সংখ্যা নির্ধারণ করা হবে। আগে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকলেও জুলাই সনদে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া, প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা, নিম্ন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে ন্যস্ত করার মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে জুলাই সনদে। এর আগে সংবিধানে থাকলেও কখনো ন্যায়পাল নিয়োগ হয়নি। জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত 7 সদস্যের কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ হবে। একইভাবে সাংবিধানিক অন্যান্য যে সমস্ত পদ আছে, যেমন সরকারি কর্ম কমিশন নিয়োগ, মহা
হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ, বিরোধী দলের সমন্বয়ে আলাদা আলাদা কমিটির কথা বলা হয়েছে জুলাই সনদে। যদিও এগুলো নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে বিএনপি সহ 7টি দল। সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধের ব্যবস্থা বিদ্যমান আইনে না থাকলেও জুলাই সনদে তা যুক্ত করা হয়েছে। আইন সংশোধনে মোট 37টি সংস্কার প্রস্তাবের কথা বলা হয়েছে। 47টি সাংবিধানিক সংস্কারের বাইরে আর যে 37টি সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে, সেগুলো সংশোধন করা যাবে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে। আইন প্রণয়নের মাধ্যমে সংসদের কমিটিসমূহ ও সদস্যদের বিশেষ অধিকার, অধিকারের সীমা এবং দায় নির্ধারণের অঙ্গীকার থাকছে জুলাই সনদে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণে আইন প্রণয়ন, বিচারকদের জন্য অবশ্য পালনীয় আচরণ বিধি, সাবেক বিচারপতিদের জন্য অবশ্য পালনীয় আচরণ বিধি, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন, বিচার বিভাগের জনবল বৃদ্ধি, জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে